আচ্ছা, আমরা এরই মধ্যে জেনে গিয়েছি যে ডেফিনিট ইন্টিগ্রাল আমাদেরকে বক্ররেখার নিম্নবর্তী অথবা বক্ররেখার মধ্যবর্তী ক্ষেত্রফল বের করতে সাহায্য করে এবং আমরা এই ভিডিওতে দেখব যে আসলে এটা মোটামুটি ঠিক একই নীতি ব্যবহার করে আমরা ঘূর্ণায়মান নিরেট বস্তুর আয়তন বের করতে পারি। চলো তোমাদের কিছু আমি উদাহরণ দেখাই। ধরা যাক আমার আছে, আচ্ছা একটি সহজ ফাংশন দিয়ে শুরু করা যাক। তো এটা আমার y অক্ষ আর এটা আমার x অক্ষ। এখন আমি আমার ফাংশন আঁকি। তো ধরা যাক আমার ফাংশন দেখতে কিছুটা, আমি y সমান x এর বর্গমূল বা স্কোয়ার রুট নিচ্ছি, কিন্তু আমি এটাকে সাধারণ রাখবো কারণ এটা সাধারণত অনেক জায়গায় প্রয়োগ হয়। তো y সমান স্কোয়ার রুট x কিছুটা এমন দেখায়, এটা যেতে থাকে। আচ্ছা আমি এটা আবার রাখছি কারণ আমি চাইনি এটা শেষ পর্যন্ত এভাবে নিচে নেমে যাক। তো এটা এভাবে উপরে উঠবে এবং তারপর এটা শুধু এভাবে উপরে যেতে থাকবে। তো এটা ভালো হয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে বলবো এফ অফ এক্স। এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবং আমরা এরই মধ্যে জানি যে যদি আমরা এই বক্ররেখার নিচের দুই বিন্দুর মধ্যে ক্ষেত্রফল বের করতে চাই, ধরা যাক বিন্দু এ, আচ্ছা আমরা এটা যে কোনো দুই বিন্দুর মধ্যে এটা করতে পারি। ধরা যাক এটা বিন্দু এ এবং এটা বিন্দু বি, এবং আমরা এই দুটি বক্ররেখার মধ্যবর্তী এই ক্ষেত্রফল বের করতে চাই। আজকে আমি যা বলছি তার প্রত্যেকটি জিনিস আঁকছি এবং এটি একটি ভিন্ন রঙে আঁকি। তো এটা ছিল যদি আমরা এই ক্ষেত্রফল চাই, যদি আমরা এই ক্ষেত্রফল চাই ঠিক এখানে, আমরা শুধু প্রয়োজনীয়ভাবে পুনরালোচনা করব, কিছু ছোট ছোট বর্গ যোগ করব যেখানে প্রতিটি বর্গের কিছু আয়তক্ষেত্র আছে, প্রস্থ dx আছে এবং এর উচ্চতা ওই বিন্দুতে x এর মান এখানে যাই হোক না কেন এটা হবে f of x। এবং আমরা যদি এই সকল ক্ষেত্রফলের সমষ্টি নেই এই সকল আয়তক্ষেত্রের, এবং আমরা এই বক্ররেখার মধ্যবর্তী ক্ষেত্রফল পাবো। এবং আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ভিডিওতে এটা শিখেছিলাম। এটা সমান শুধু ডেফিনিট ইন্টিগ্রাল থেকে এটা নিম্ন সীমা a থেকে b পর্যন্ত fx গুণ dx এর, যেখানে প্রত্যেকটি আয়তক্ষেত্র হলো fx গুণ dx। এবং আশা করি এটা সামান্য একটু জ্ঞানমূলক চিন্তা তোমার মধ্যে তৈরি করবে। আমার মনে হয় অধিকাংশ মানুষ ক্যালকুলাস শিখে শুধু এটা কিভাবে যান্ত্রিকভাবে করতে হয় শুধু তাই, শুধু শিখতে পারা তুমি জানো এটা কিভাবে রোবটের মতো করতে হয়, সত্যিকার অর্থে আসলে কি ঘটছে তা না বুঝে। এবং তুমি যদি জানো কি ঘটছে তুমি কখনোই সত্যিকার অর্থে হারিয়ে যাবে না, যখন যখন তুমি যা অনুশীলন করছো তার থেকে একটু ভিন্ন কিছু দেখবে। তো এটা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করা যাক। কি হয় যদি আমরা এই ফাংশন নেই এবং এটাকে এক্স অক্ষের চারদিকে ঘুরিয়ে আনি। তো এটা হয়তো সামান্য একটু দৃষ্টিগোচর করতে হবে, তুমি যা কল্পনা করতে পারো এবং আমাকে দেখতে দাও আমি দেখি আঁকতে পারি কিনা। আমি আমি যদি এই বক্ররেখা নেই এবং যদি আমি এটাকে এই এক্স অক্ষের চারদিকে ঘোরাতে হয়, এটা কিছুটা এরকম দেখাবে। এটা হয়তো একদিক থেকে একটি পাত্রের মতো দেখাবে, এটা এটার মতো দেখাবে এবং এটা উন্মুক্ত থাকবে। এমনকি আমি এটার ছায়া দিতে পারি। তোমাকে আমি আমার ছবি আঁকার নৈপুণ্যতা দেখাচ্ছি, ঠিক আছে। আশা করি এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। তুমি হয়তো বুঝতে পারছো যে এটা হবে ওয়াই অক্ষ এবং এটা হবে এক্স অক্ষ। আচ্ছা আমি এটা একটু ভিন্ন রঙে আঁকি। এক্স অক্ষ ঠিক এর মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে। আর এটা হলো তুমি যদি এটা নাও এবং এটাকে চারদিকে ঘোরাও, তো আমি এখানে একটা তীর চিহ্ন এঁকে দিই দেখানোর জন্য যে আমরা এটাকে চারদিকে ঘুরিয়েছি, চারদিকে ঘোরাচ্ছি। এবং যদি আমরা এটা করি আয়তন কি হবে? আচ্ছা একই সীমা ব্যবহার করা যাক এ এবং বি এর মধ্যে। তো আমরা যদি এই অংশ নেই এবং আমরা এটাকে চারদিকে ঘোরাই, এটা এ এবং বি এর মধ্যে কেমন দেখাবে? এটা কিছুটা এরকম দেখাবে। আচ্ছা এটা দেখাবে, আমাকে দেখতে দাও দেখি আমি এটা আঁকতে পারি। তো তুমি পাবে তুমি পাবে একটি, ওহ আমি তেমন ভালো হচ্ছে না, ওহ আঁকাটা আমার তেমন ভালো হচ্ছে না। এটা সত্যিকার অর্থে এই কম্পিউটার ব্যবহার করে জিনিস আঁকতে পারার আমার সক্ষমতার সীমাবদ্ধতা পরীক্ষা করছে। তো তুমি পাবে আমি শুধু আছি এটা এক প্রকার বৃত্ত হবে এক প্রান্তে এবং তারপর এটা সামান্য একটু নিচের দিকে বেঁকে যাবে, এটা সামান্য একটু নিচের দিকে বেঁকে যাবে এবং এটা আরেকটা বৃত্ত হবে অপর প্রান্তে। এবং আমাকে যদি এক্স অক্ষ আঁকতে হয়, এক্স অক্ষ এক প্রকার মাঝখান দিয়ে চলে যাবে ঠিক এখানে এবং এটা হবে ঠিক এখানে বিন্দু বি হবে, এক্স সমান বি। এবং এটা আমি একটি ভিন্ন রূপে আঁকি। আমরা যদি এই নিরেট বস্তুর ভিতরে দেখতে পারি তাহলে আমরা এই ঘূর্ণায়মান বস্তুর অন্য তল দেখব। এবং এই বিন্দু ঠিক এখানে এটা হবে এ। এটা আমি অন্য রঙে আঁকি কারণ এটা বুঝতে কষ্ট হয়। এবং তারপর অবশ্যই
এক্স অক্ষ এখানে যেতে থাকবে এবং তারপর এটা হবে ওয়াই অক্ষ। তো আশা করি আসলে এটা দৃষ্টিগোচর করা সত্যিকার অর্থে এই সমস্যাগুলোর কঠিনতম অংশ। তো প্রথমে শুধু আসলে কল্পনা করো যে তুমি কি করছো, এবং আমাকে যদি সম্পূর্ণ বক্ররেখা আঁকতে হয় তো আমি শুধু এই অংশটি করছিলাম। যদি আমরা এটা ঘুরিয়ে দিই এক্স অক্ষের চারদিকে, কিন্তু আমাকে যদি সম্পূর্ণ বক্ররেখা আঁকতে হয়, সম্পূর্ণ বক্ররেখা অনেকটা এরকম দেখাবে, ঠিক আছে? এবং আমরা এটাকে চারদিকে ঘোরাচ্ছি। আশা করি এটা বোঝা যাচ্ছে। আমরা এটাকে এইদিকে ঘোরাচ্ছি। তো আমরা কিভাবে এটা করি, আমরা আমরা আসলে ঠিক একই নীতি ব্যবহার করি। যখন আমরা ক্ষেত্রফল বের করি, আমরা ছোট ছোট বর্গের প্রত্যেকটির ক্ষেত্রফল বের করব এবং তারপর আমরা এটার সমাকলন বা ইন্টিগ্রেশন করি। তো আমরা এরকম অসীম সংখ্যক ছোট ছোট বর্গের সমষ্টি নেই এবং আমরা এটা পেয়ে যাই। তো আয়তন বের করার জন্য আমরা যা করি তা হলো এই প্রতিটি আয়তক্ষেত্র নেওয়ার পরিবর্তে আমরা এক প্রকার এই প্রতিটি আয়তক্ষেত্র ঘুরিয়ে দিই এক্স অক্ষের চারদিকে। তো এটা হলো আয়তক্ষেত্রগুলোর মধ্যে একটি। তো এটা যদি একটি আয়তক্ষেত্র হয়, এটার প্রস্থ হবে dx। আমি আরেকটু উজ্জ্বল রঙে আঁকি, এবং এটার প্রস্থ dx এবং এটা আমাদের আয়তক্ষেত্র, এবং এটার উচ্চতা হবে f of x। তো আমি রং বদলে নিই, হ্যাঁ। তো এই উচ্চতা ঠিক এই বিন্দুতে এখানে হবে f of x। যদি আমাকে এই আয়তক্ষেত্রগুলো x অক্ষের চারদিকে ঘোরাতে হয়, তো আমি শেষ পর্যন্ত কি পাবো? আচ্ছা, আমি শেষে পাবো একটি চাকতি। হ্যাঁ, আমি তোমাকে এখানে এঁকে দেখাচ্ছি, আমি দেখি এটা ভালো মতো আঁকতে পারি কিনা। তো যদি আমি আঁকি, হ্যাঁ, তো এটা হবে চাকতির উপরের তল এবং এটা হবে চাকতির পার্শ্বতল, ঠিক আছে? এবং তো এটা চাকতিতে উপরের তল, এবং এই চাকতির ব্যাসার্ধ কত হবে বা উচ্চতা কত হবে ঠিক এখানে। আচ্ছা, তো এটার ব্যাসার্ধ হবে f of x। তুমি এখানে দেখো, এখানে তুমি কল্পনা করে দেখো যে তুমি যদি এটা নাও এবং এটাকে চারদিকে ঘোরাও, তো এটা হবে ঠিক এই চাকতির মতো। তাহলে এটার উচ্চতা হবে এটার মতো, যেটা হচ্ছে f of x, এবং তারপর এই চাকতির প্রস্থ কত, এটা হবে শুধু dx। এটা হবে একই জিনিস ঠিক এটার মতো, আমরা শুধু এটা চারদিকে ঘুরিয়ে দিচ্ছি। তো চাকতির আয়তন কত হবে, এটা হবে এই পাশের ক্ষেত্রফল গুণ এই উচ্চতা। আচ্ছা, তো এখানে ক্ষেত্রফল কত, আমরা এর ব্যাসার্ধ জানি। ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর হলো এর ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ কত আমি এই জিনিসগুলির উপরেই আবার রাখতে থাকি। আমাদের ব্যাসার্ধ হলো f of x। তো এই চাকতির ক্ষেত্রফল হবে a, অর্থাৎ এটা সমান হবে পাই গুণ ব্যাসার্ধ স্কোয়ার, এবং এটা হলো তাই, এটা হলো পাই গুণ fx, এবং এই পুরো জিনিসটা স্কোয়ার। তো এই সম্পূর্ণ চাকতির আয়তন কত হবে? তো এটা হবে শুধু এই ক্ষেত্রফল গুণ dx এর আয়তন, এবং আমার জায়গা এবং রং সব শেষ হয়ে গেছে। তো এই চাকতির আয়তন v, অর্থাৎ ওই চাকতির আয়তন সমান হতে যাচ্ছে ওই চাকতির ক্ষেত্রফল পাই f of x পুরোটা স্কোয়ার, এই সম্পূর্ণ ফাংশন। তো এটা যে কোনো বিন্দুতে দৈর্ঘ্য যাই হোক না কেন সেটার পুরোটা স্কোয়ার। এটা আমাদের ক্ষেত্রফল দেয় গুণ এটার উচ্চতা। তুমি বলতে পারো যে এটা তো dx, তাই এটা আমাদের শুধু এই চাকতির আয়তন দেয় যখন এটা ঘোরানো হয়। তো আমরা যদি এই সম্পূর্ণ বস্তুটির আয়তন চাই, যা আমি এখানে এঁকেছিলাম, আমরা শুধু এই চাকতিগুলোর একটি গুচ্ছ যোগ করব। আমরা এই আয়তনগুলোর প্রত্যেকটি নিব, তাদেরকে চারদিকে ঘোরাবো, ওই চাকতির আয়তন বের করব যা এটা সৃষ্টি করে, এবং তারপর তাদের যোগ করব। এবং তাই প্রয়োজনীয়ভাবে আমরা অসীম পর্যন্ত যোগফল নিতে যাচ্ছি। তো এই একগুচ্ছ ছোট ছোট চাকতির যাতে আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন নিতে পারি। তো এটা হলো প্রতিটি চাকতির আয়তন, আমরা একে বলতে পারি একটি চাকতির আয়তন। তো এই সম্পূর্ণ জিনিসটির আয়তন কত? আচ্ছা, আমরা শুধু একটি যোগফল নেই এই চাকতিগুলোর প্রতিটির ইন্টিগ্রেশন। তো আয়তন যখন তুমি ঘোরাও এটা সমান হতে যাচ্ছে, এটা সমান হবে ডেফিনিট ইন্টিগ্রাল, এবং মনে রাখবে আমাদের সীমা ছিল a এবং b। a ও b এর মধ্যে এই পরিমাণে ঠিক এখানে পাই f of x পুরোটা স্কয়ার dx। তো আশা করি এটা তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারছো। শুধু মনে রাখো যে এটা হলো গভীরতা, এটা হলো প্রতিটি চাকতির প্রস্থ, আর এটা হলো প্রতিটি চাকতির ব্যাসার্ধ অথবা তলের ব্যাসার্ধ। তো এটা হবে এটা স্কয়ার, এবং এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে এটা উচ্চতা f of x। তো আমাদের আছে পাই আর স্কয়ার, তো এটাই
এখান থেকেই আসলে পাই আসে। কিছু লোক এটা শুধু মুখস্থ করে, আমি তোমাকে তা সুপারিশ করব না, এবং তুমি তা পরবর্তীতে দেখবে। কিন্তু আমার সময় শেষ, তো পরের ভিডিওতে আমি আসলে এটাকে একটি সত্যিকারের সমস্যায় প্রয়োগ করব এবং শীঘ্রই তোমার সাথে দেখা হবে।